আচ্ছা, আজকে আমরা সংশয়বাদের যে চ্যাপ্টার যেটা রয়েছে, যেটা এনকোয়ারি গ্রন্থের একদম শেষ চ্যাপ্টার, সেটা নিয়ে আরেকবার আমরা রিভাইজ করব। তো সেখানে আমরা দেখছি কি না, সেখানে আমরা দেখছি যে হিউম প্রথমে পূর্বগামী সংশয়বাদের কথা বলেছেন। হিউম বলছেন যে পূর্বগামী সংশয়বাদটা কিরকম না, সকল দর্শন চর্চার পূর্বে যে সংশয়বাদ, সকল দর্শন চর্চার পূর্বে যে সংশয়বাদ তাকেই বলা হয় পূর্বগামী সংশয়বাদ। এখন এই ধরনের সংশয়বাদী কে? এই ধরনের সংশয়বাদী হলেন দার্শনিক ডেকার্ট। আচ্ছা, এখন এই ধরনের সংশয়বাদী যে দার্শনিক ডেকার্ট, সেই সংশয়বাদের দার্শনিক ডেকার্ট কি করেছেন? সেখানে দার্শনিক ডেকার্ট সমস্ত কিছুকে সাময়িকভাবে তিনি সংশয় করেছেন, সমস্ত বস্তুতে তিনি সাময়িকভাবে সংশয় করেছেন, এবং শেষে গিয়ে তিনি নিজের অস্তিত্বে গিয়ে থমকে গেছেন, কারণ নিজের অস্তিত্বে আর সংশয় করা যায় না। তো সেখান থেকেই ডেকার্ট বলছেন যে আমি চিন্তা করি, সুতরাং আমি আছি। তার মানে কি, আমি চিন্তা করতে পারছি মানেই আমার নিজের অস্তিত্বে আর সংশয় করতে আর আমি পারছি না, কারণ সংশয় করাটাও এক প্রকার চিন্তন ক্রিয়া। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ডেকার্টের সংশয়বাদকে আমরা বলতে পারি পূর্বগামী সংশয়বাদ, এবং হিউম মূলত ডেকার্টেরই সংশয়বাদের সমালোচনা করেছেন। আচ্ছা, সমালোচনা করে হিউম কি বলছেন? সমালোচনা করে হিউম বলছেন যে ডেকার্ট যে মানে তিনি যে মৌল সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই রকম কোনো নিঃসন্দিগ্ধ অসংশোধনীয় মৌল সত্য পাওয়া যায় না। হ্যাঁ, মানে কি, মানে হচ্ছে ডেকার্ট প্রথমেই বলে দিয়েছিলেন যে তিনি চাইছেন যে তিনি তিনি একজন গণিতজ্ঞ ছিলেন, এবং তিনি বলেইছিলেন যে আমি চাইছি গণিতের মতো দর্শনেও এমন একটা মানে নিঃসন্দিগ্ধ সত্য আবিষ্কার করতে চাইছি, যে সত্য থেকে বাকি সমস্ত সত্য, বাকি সমস্ত মানে সত্য সমস্ত কিছুই সেগুলো নিঃসৃত হবে। হ্যাঁ, তো ডেকার্ট সেই জন্য চেয়েছিলেন একটা নিঃসন্দিগ্ধ সত্য আবিষ্কার করতে। সেটা অনেকটা জ্যামিতির মতো বা গণিতের মতো, যেখানে জ্যামিতির আমরা দেখি যে একটা একটা ফর্মুলা থেকে সেখানে অন্য সমস্ত কিছু সেখানে নিঃসৃত হয়। হ্যাঁ, বা একটা উপপাদ্য থেকে অন্যান্য সমস্ত কিছু নিঃসৃত হয়, ঠিক সেই রকম ডেকার্ট চেয়েছিলেন এরকম একটা নিঃসন্দিগ্ধ সত্যকে আবিষ্কার করতে। কিন্তু হিউম বলছেন কি, যে এরকম কোনো নিঃসন্দিগ্ধ সত্য আমরা পাই না। অর্থাৎ হিউম ডেকার্টের সংশয়বাদকে খণ্ডন করছেন। আচ্ছা, ডেকার্টের সংশয়বাদ সম্বন্ধে হিউমের দ্বিতীয় আপত্তিটা কি? সেটা হচ্ছে যে এখানে যে সংশয় অনুমোদন করা হচ্ছে, অর্থাৎ ডেকার্ট যে সংশয় করছেন, সেই সংশয় ক্রিয়ার কোনো পরিসমাপ্তি নেই। অর্থাৎ সেই সংশয় ক্রিয়া শুরু হয়েছে, মানে কি তার কোনো শেষ নেই। সেটা কিন্তু মানে ডেকার্টের সংশয় যেন একটা সর্বগ্রাসী সংশয়ে পরিণত হচ্ছে। কারণ কি, ডেকার্ট কি করেছেন, যে সমস্ত কিছুকেই সংশয় করেছিলেন, সমস্ত দর্শন চর্চার পূর্বে তিনি সমস্ত কিছুকেই সংশয় করেছিলেন। এই জন্য হিউম বলছেন যে ডেকার্টের সংশয়বাদকে এই কারণেও আমি খণ্ডন করছি, কারণ ডেকার্টের সংশয়বাদ আসলে একটা সার্বিক সংশয়বাদের রূপ পরিগ্রহ করবে। কারণ ডেকার্ট সার্বিকভাবে মানে সাময়িকভাবে সমস্ত কিছুকে সংশয় করেছেন, মানে যা কিছু রয়েছে জগতে সমস্ত কিছুকে তিনি সংশয় করেছেন, এবং সেই জন্যই হিউম বলছেন যে ডেকার্টের এইরকম সংশয়কে আমরা যদি মানি, তাহলে এটা একটা সার্বিক সংশয়ের রূপ পরিগ্রহ করবে। সেই জন্য আমরা ডেকার্টের সংশয়কে মানতে পারছি না, বা পূর্বগামী সংশয়কে আমরা মানছি না। আচ্ছা, এখন আমরা সবসময় জানি হিউম সবসময় সমন্বয়বাদী। হিউম একাধারে বলছেন, বা একদিকে তিনি বলছেন যে তিনি ডেকার্টের সংশয়কে বা পূর্বগামী সংশয়কে তিনি মানছেন না ঠিকই, কিন্তু তিনি আবার অন্যদিকে বলছেন যে না না, এই ধরনের সংশয়বাদটা হচ্ছে সমস্ত দার্শনিক আলোচনার একটা সোপান, একটা সূত্রপাত। কারণ দর্শন চর্চা করতে গিয়ে কেউ যেন বিনা বিচারে কোনো কিছুকে মেনে না নেয়। অর্থাৎ হিউম নিজেও কোথাও না কোথাও নিশ্চয়ই এই ধরনের দর্শন, এই ধরনের সংশয়কে তিনি কোথাও না কোথাও নিশ্চয়ই অনুমোদনও করছেন। অনুমোদন করছেন মানে কি, মানে তিনি স্বীকারও করছেন। কোথাও না কোথাও হিউম নিজেও এটা মনে করছেন যে না না, এই ধরনের দর্শন চর্চারও মানে এই ধরনের সংশয় বা বাদেরও জরুরতা রয়েছে। অর্থাৎ এই ধরনের পূর্বগামী বাদীদেরও জরুরতা রয়েছে, বা এই ধরনের পূর্বগামী সংশয়বাদেরও জরুরতা রয়েছে। কারণ পূর্বগামী সংশয়বাদে কি হচ্ছে, যে কোনো কিছুকেই আমি বিনা বিচারে মেনে নিচ্ছি না, সমস্ত কিছুকেই আমি
প্রথমে সংশয় করছি। হ্যাঁ, তো হিউম বলছেন না, এই ধরনের সংশয়বাদেরও জরুরতা রয়েছে। কারণ এই ধরনের সংশয়বাদ কি করছে, আমাদের 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 কুসংস্কার দূর করছে। হ্যাঁ, আমাদের আমরা যাতে কোনো কিছুতে যুক্তিহীন ভাবে বিশ্বাস করতে, আমরা যাতে বিশ্বাস করে না বসি, সেই দিকে এই সংশয় খেয়াল রাখছে। হ্যাঁ, তা নাহলে তো আমরা কোনো কিছুকেই মানে মানে যে কোনো কিছুকেই আমরা যুক্তিহীন ভাবেই বিশ্বাস করে নেব। কিন্তু এই ধরনের সংশয়বাদ আমাদের সেটা শেখাচ্ছে যে না না, কোনো কিছুতেই যুক্তিহীন ভাবে বিশ্বাস করাটা ঠিক না, সমস্ত কিছুকেই যুক্তি দিয়েই তোমাকে বিচার করে দেখতে হবে। সেই জন্যই তোমাকে মানে সাময়িকভাবে হলেও সমস্ত কিছুতেই সংশয় করতে হবে। হ্যাঁ, তারপরে তুমি যুক্তি দিয়ে সেইগুলোকে স্বীকার করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে বিনা বিচারে তুমি কোনো কিছুকে মেনে নিও না। তো এই ধরনের সংশয়বাদ আমাদের এই জন্য মানে কি শেখাচ্ছে, আমাদের নিরপেক্ষ হতে শেখাচ্ছে, আমাদের মুক্ত দৃষ্টি, মুক্ত চিন্তা ভাবনা রাখতে শেখাচ্ছে। তো হিউম কোথাও না কোথাও আবার এই ধরনের সংশয়বাদকে আবার সাপোর্টও করলেন, অর্থাৎ প্রশংসাও করলেন, বললেন না না, এই ধরনের সংশয়বাদেরও জীবনে জরুরতা আছে। আচ্ছা, অনুগামী সংশয়বাদ বলতে আমরা কি বুঝি, এই জায়গাটা আমি জানি মেয়েরা যথেষ্টই ভালো বুঝেছে। অনুগামী সংশয়বাদটা কিরকম না, অনুগামী সংশয়বাদটা হচ্ছে যে সমস্ত দার্শনিক চিন্তার বা সিদ্ধান্ত রূপে যে সংশয়বাদ, সেই সংশয়বাদটাই হচ্ছে অনুগামী সংশয়বাদ। আচ্ছা, এখন অনুগামী সংশয়বাদ আবার দুই প্রকার। প্রথমত হচ্ছে, একটি হচ্ছে ইন্দ্রিয় সংক্রান্ত, আর একটা হচ্ছে যুক্তি বা বুদ্ধি সংক্রান্ত। তো ইন্দ্রিয় সংক্রান্ত সংশয়বাদের দৃষ্টান্ত হিসাবে হিউম দেখিয়েছেন যে ওই মানে জলে আমি যদি একটা কাঠিকে নিমজ্জিত করি, একটা কাঠিকে ডোবাই, তাহলে সেটা আংশিকভাবে হলেও সেটা মানে সেটা কি মানে কি হয়, মানে জলে একটা কাঠি ডোবালে সেটা মানে বাঁকা দেখায়, তাই না? জলে একটা যদি সোজা কাঠি ডোবাই তাহলে সেটা বাঁকা দেখায়, তার মানে আমাদের ইন্দ্রিয়ের উপরে আমরা নির্ভর করতে পারছি না। হ্যাঁ, তার মানে ইন্দ্রিয় আমাদের ধোঁকা দেয়, এটা আমাদের মানতে হবে। ফলে এখান থেকেই সংশয়ের সূত্রপাত হয়, সোজা কথা, এটাই আসল কথা। তাহলে এই জন্য ইন্দ্রিয় সংক্রান্ত সংশয়বাদ আসছে কেন, কারণ ইন্দ্রিয় আমাদের সবসময় সঠিক তথ্য দিচ্ছে না, ইন্দ্রিয় আমাদের মাঝে মাঝে কি করছে না, ধোঁকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে, জলে কাঠিটা সোজা ছিল, জলে যেই ডোবালাম অমনি সেটা বেঁকা দেখালো। তার মানে কি, তার মানে আমাদের ইন্দ্রিয় আমাদের সেটা সেই জায়গাটায় একটা, সেখানে আমাদের ইন্দ্রিয় দিয়ে যখন সেটাকে দেখছি, অর্থাৎ চোখ দিয়ে যখন সেটাকে দেখছি, তখন সেই চক্ষু ইন্দ্রিয় আমাদের সেখানে এক প্রকার ধোঁকা দিচ্ছে বলা যায়। হ্যাঁ, কারণ কাঠিটা তো প্রকৃতপক্ষে সোজাই, কিন্তু জলে ডোবালে সেটা বাঁকা দেখাচ্ছে। হ্যাঁ, কারণ কি, কারণ জলের মাধ্যমে ওটা বাঁকা দেখাচ্ছে, মাধ্যমটা কোনটা সেটা বুঝতে হবে। হ্যাঁ, কোন মাধ্যমে আমি সেটাকে দেখছি সেটা বুঝতে হবে। আমি প্রথমে জলের বাইরে যখন সেটা ছিল, সেটা বায়ুর মাধ্যমে ছিল, তো সেই তার মাধ্যমে আমি কাঠিটাকে যখন দেখছিলাম তখন সেটা সোজাই দেখছিলাম, যখন সেটা জলের মাধ্যমটায় ডোবালাম তখন সেটা বেঁকা দেখালো। তার মানে কি, তার মানে সেটা সেটা আমি সায়েন্স দিয়ে মানে বিজ্ঞান দিয়ে নিশ্চয়ই বুঝতে পারবো, কিন্তু ইন্দ্রিয় কিন্তু সেখানে আমাকে ধোঁকা দিল, এটা বুঝতে হবে। ফলে সেক্ষেত্রে একটা সংশয়ের সৃষ্টি হয়। যাই হোক, তারপরে আসছি বুদ্ধি বা যুক্তি সংক্রান্ত সংশয়বাদ। সেখানে হিউম ওই সেখানে সেটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়বাদ এবং বাস্তব ব্যাপার সংক্রান্ত সংশয়বাদ। আচ্ছা, এখন বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়বাদটা কিরকম না, সেটা হচ্ছে যে ওই দেশ এবং কাল অনন্ত বিভাজ্য। হ্যাঁ, যদি এই কথাটা স্বীকার করা হয় তাহলে তাহলে সেটার কোনো পরিসমাপ্তি নেই। তাহলে মনে করতে হবে যে দেশকে যতই ভাগে ভাগ করো তার কোনো শেষ নেই, বা কালকে যতই খণ্ডে ভাগ করো, টাইম, কাল মানে সময়, সময়কে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে যদি ভাগ করতে থাকো তাহলে তারও কোনো পরিসমাপ্তি নেই। তো এইভাবে বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়ের উদ্ভব হয়। হ্যাঁ, আচ্ছা, এখন হিউম এবারে আসছেন পাইরোবাদের কথায়। কিন্তু হিউম কিন্তু নিজে সত্যি কথা বলতে কি, হিউম নিজে ওই বাস্তব যুক্তি সংক্রান্ত যে সংশয়বাদ বা বাস্তব ব্যাপার সংক্রান্ত যে সংশয়বাদ, সেটা কিন্তু হিউম মানেননি। কারণ আমরা খুব ভালো করেই জানি হিউম কিন্তু একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তাহলে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসাবে তিনি বাস্তব যুক্তি সংক্রান্ত সংশয়বাদকে নিশ্চয়ই ন্যাচারালি স্বীকার করবেন না, কারণ বাস্তব বিষয়ে তো হিউম মনে করবেন যে কোনো সংশয় সেক্ষেত্রে থাকতেই পারে না। হ্যাঁ, ফলে বাস্তব বিষয় সংক্রান্ত কোনো সংশয়বাদে হিউম
তাকে স্বীকার করেননি, কিন্তু পাইরবাদীরা সে মানে হিউম মনে করছেন যে পাইরবাদ বলে একদল দার্শনিক সম্প্রদায়, তারা কিন্তু মানে সমস্ত কিছুতে সংশয় করেছেন। হ্যাঁ, পাইরবাদ হচ্ছে এক ধরনের সর্বগ্রাসী সংশয়বাদ, যাকে হিউম মনে করছেন যে পাইরবাদী যারা তারা হচ্ছেন সর্বগ্রাসী সংশয়বাদী একদল দার্শনিক, এবং তারা কি করেছেন, তারা সমস্ত কিছুতে সংশয় করেছেন, তারা কোনো কিছুকেই স্বীকার করেননি। এবং তারা কি করেছেন, তারা ওই ইন্দ্রিয় সংক্রান্ত সংশয়বাদে মানে ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়ে তারা সংশয় করেছেন, তারা যুক্তি বা বুদ্ধি সংক্রান্ত বিষয়ে তারা সংশয় করেছেন। এবার যুক্তি বা বুদ্ধি সংক্রান্ত বিষয়টা আবার দুই প্রকার, একটা হচ্ছে বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়, আর একটা হচ্ছে ওই বাস্তব ব্যাপার সংক্রান্ত সংশয়। এখন পাইরবাদীরা বিমূর্ত যুক্তি সংক্রান্ত সংশয়তেও মানে বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়েও তারা সংশয় করেছেন, আবার বাস্তব ব্যাপার সংক্রান্ত বিষয়েও তারা সংশয় করেছেন। কারণ কি, তারা পাইরবাদী। আর পাইরবাদ বলতে হিউম যেভাবে বুঝেছেন, হিউম মনে করেছেন পাইরবাদ হলো এমন একদল দার্শনিক সম্প্রদায় যারা জগতের সমস্ত কিছুতে সংশয় পোষণ করেন। সেই জন্যই তারা ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়েও সংশয় করেছেন, এবং সেই সংশয় তাদের শেষ হয়নি। তারা মানে যুক্তি বা বুদ্ধি সংক্রান্ত বিষয়েও সংশয় করেছেন। যুক্তি বা বুদ্ধি সংক্রান্ত বিষয় আবার দুই প্রকার, একটা হচ্ছে বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়, আর একটা হচ্ছে বাস্তব ব্যাপার সংক্রান্ত বিষয়। তো পাইরবাদীরা বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়েও সংশয় করেছেন, বাস্তব ব্যাপার সংক্রান্ত বিষয়েও সংশয় করেছেন। মানে মোটমাট পাইরবাদীরা সমস্ত কিছুতে সংশয় পোষণ করেছেন। এখন হিউম কি করেছেন, পাইরবাদীদের খণ্ডন করার চেষ্টা করেছেন। পাইরবাদীদের এই যে সর্বগ্রাসী সংশয়, একে খণ্ডন করার চেষ্টা করেছেন। তারপরে গিয়ে তিনি নিজের সংশয়বাদ সম্বন্ধে মানে তার বক্তব্য দিয়েছেন, এবং তিনি পণ্ডিতদের কথা উল্লেখ করেছেন, হিউম পণ্ডিতদের কথা উল্লেখ করেছেন, তারপরে তিনি নিজের সংশয়বাদ সম্বন্ধে বক্তব্য দিয়েছেন। আচ্ছা, তো এখন হিউম সবসময় বলছেন যে আমাদের একটা স্বাভাবিক বিশ্বাসটা কি, আমাদের স্বাভাবিক বিশ্বাস হচ্ছে যে মানে ইন্দ্রিয়ের ওপর আস্থা রাখা, এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক বিশ্বাস। হ্যাঁ, কিন্তু আবার দেখি যে মানে খুব সামান্যতম মানে মানে দার্শনিক অনুসন্ধানের আঘাতেই মানুষের এই স্বাভাবিক বিশ্বাসটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে হিউম বলছেন যে মানে নর্মালি আমরা কি করি, নর্মালি কিন্তু আমরা ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়ে সংশয় পোষণ করি না। ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়, বাস্তব ব্যাপার সংক্রান্ত বিষয়, এগুলোতে সংশয় পোষণ করি না। এই বিষয়ে আমাদের সংশয় আসে না স্বাভাবিকভাবেই। বিশেষত বাস্তব জগতের ব্যাপারে স্বাভাবিকভাবেই আমরা খুব নর্মালি, ন্যাচারালি বাস্তব জগতে মানে বাস্তবে মানে আমাদের দেখার বাইরে, হ্যাঁ, বা আমাদের ইন্দ্রিয়ের বাইরে, আমাদের দেখা, শোনা, ছোঁয়া ইত্যাদির বাইরে একটা বাস্তব জগৎ রয়েছে। হ্যাঁ, বা একটা বস্তু জগৎ রয়েছে, একটা বস্তু জগৎ রয়েছে, এবং সেই বস্তু জগতের অস্তিত্বে বিশ্বাসটা হচ্ছে আমাদের স্বাভাবিক বিশ্বাস। ইভেন আমরা আমাদের ইন্দ্রিয়ের ওপরেও বিশ্বাস করি, সেটাও আমাদের এক ধরনের স্বাভাবিক বিশ্বাস। আমরা আমাদের ইন্দ্রিয় সংক্রান্ত মানে আমরা আমাদের ইন্দ্রিয়কে সংশয় করি না নর্মালি। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়ে আমাদের মানে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের যে সামর্থ্য, সে বিষয়ে আমাদের সংশয় নর্মালি হয় না। আমরা মনে করি আমার চোখ ঠিকই আছে, আমরা মনে করি আমার কানটা ঠিকই আছে, ফলে আমাদের সংশয় সেভাবে হয় না। কিন্তু যখন অনুসন্ধান শুরু হয়, যখন দার্শনিকেরা অনুসন্ধান করতে কোনো একটা কিছুকে খুঁজতে শুরু করেন, তখনই আসলে সংশয়ের সূত্রপাত হয়। হ্যাঁ, তখনই কিন্তু মনে হয় কি এটা আছে না এটা নেই, তার মানে এসে গেল সংশয়। তার মানে স্বাভাবিকভাবে কোনো কিছুতেই করি না। আমাদের ইন্দ্রিয়ের সামর্থ্যের বিষয়েও আমরা সংশয় করি না, বাস্তব ব্যাপারেও আমরা সংশয় করি না, বাস্তব বা বস্তু জগতের ঘটনাবলিতেও আমরা সংশয় পোষণ স্বাভাবিকভাবে করি না। কিন্তু যখনই দার্শনিক অনুসন্ধান শুরু হয়, তখন সংশয়ের সূত্রপাত হয়। আচ্ছা, এখন পাইরবাদ হিউম কি করেছেন, ওই পাইরবাদী যে আপত্তিগুলো, সেগুলোকে হিউম ধরে ধরে দেখানোর চেষ্টা করেছেন। তো আপত্তি, হ্যাঁ, পাইরবাদী যারা, তারা আপত্তি তুলেছেন, অর্থাৎ তারা যেহেতু সর্বগ্রাসী সংশয়বাদী,
হচ্ছে বিমূর্ত যুক্তি বিষয়। তো বিমূর্ত যুক্তির বিষয়ে তারা মনে করছেন যে বিমূর্ত যুক্তির বিষয়ে সংশয় তো হবেই, কারণ যদি বলা হয় দেশ অনন্ত বিভাজ্য, কাল অনন্ত বিভাজ্য, তাহলে সে অনন্ত বিভাজ্য দেশকে আবার মানে ভাগে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, ফলে বলতে হবে যে প্রতিটি দেশখণ্ডই অনন্ত কণা দিয়ে গঠিত। হ্যাঁ, প্রতিটি দেশখণ্ডই অনন্ত কণা দিয়ে গঠিত, প্রতিটি কালখণ্ডই আবার অনন্ত কণা দিয়ে গঠিত। এরকম যদি চিন্তা করতে থাকি আমরা, তাহলে তো সংশয়ের সূত্রপাত হবেই। ফলে বিমূর্ত যুক্তির বিষয়ে কখনোই বিমূর্ত যুক্তিকে কখনোই স্বীকার করেননি, এবং তারা মনে করছেন যে বিমূর্ত যুক্তিতে সবসময় সংশয় পোষণ করতে সত্য বলে মেনে নেওয়া যায় না, এখানে সংশয় পোষণ হবে। যদিও পাইরোবাদীরা কোনো কিছুকেই সত্য বলে মানেনি, সোজা কথা হচ্ছে পাইরোবাদীরা সবকিছুতে আচ্ছা। এখন হিউম বলছে যে এই ধরনের বিমূর্ত যুক্তির বিষয়ে পাইরোবাদীদের যে এই ধরনের সংশয়, সেই সংশয়কে এভাবে দূর করা যেতে পারে যে বিমূর্ত ধারণা দেশ এগুলো, এটাকে এটাকে যদি আমি পরিমাণ ধরি, হ্যাঁ, দেশ বলে ধরি, আমি দেশ কাল বিমূর্ত ধারণা নয়, এভাবে যদি আমি মনে করি, তাহলে সেখানে সংশয় আসছে না। বা যদি আমি মনে করি বিমূর্ত ধারণা বলে কিছুই নেই, তাহলেও সংশয় আসছে না। বা যদি আমি মনে করি বিভাজ্য নয়, তাহলেও সংশয় আসছে না। তার মানে কি, দেশ আর কাল অনন্ত বিভাজ্য নয়, এটা মনে করলে সংশয়ের নিষ্পত্তি হয়ে যাচ্ছে। কাল অনন্ত বিভাজ্য মনে করলেই তো সংশয়ের সূত্রপাত হচ্ছে। তাহলে যেখানে সংশয়ের সূত্রপাত হচ্ছে সেটা না মনে করলেই হলো, সেই রকম বিষয় না মনে করলেই হলো। তো হিউম বলছেন যে এই রকম যদি আমরা মনে করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, এই ধরনের সংশয় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। কিভাবে মুক্ত করতে পারি? আমরা মনে করতে পারি বিমূর্ত ধারণা বলে কিছু নেই। আবার আমরা মনে করতে পারি দেশকাল বিমূর্ত ধারণা নয়। আবার আমরা পারি দেশ কাল এগুলো অনন্ত বিভাজ্য। হ্যাঁ, এইভাবে এইসব মনে করেই আমরা এই ধরনের সংশয় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। এরপরে আসছে বস্তুস্থিতি সংক্রান্ত যুক্তি সম্পর্কে পাইরোবাদীদের আপত্তি। কারণ কি, পাইরোবাদীরা বস্তুস্থিতি সংক্রান্ত যুক্তিকেও স্বীকার করেননি, মানে সত্য বলে স্বীকার করেননি মানেই কি তারা ওই বিষয়েও সংশয় করেছেন। আচ্ছা, এবার বস্তুস্থিতি সংক্রান্ত বিষয় মানে কি, মানে বাস্তব বিষয়, হ্যাঁ, বাস্তব ব্যাপার। তো বাস্তব ব্যাপারে কি বা বস্তুস্থিতি সংক্রান্ত বিষয়ে কি কি দেখা যায়, মানে পাইরোবাদীরা বলছেন যে একই বিষয়ে বিভিন্ন ব্যক্তি আলাদা আলাদা মতবাদ দিচ্ছেন, একই বিষয়ে আলাদা ব্যক্তি আলাদা আলাদা মত দিচ্ছেন, বিষয় এক কিন্তু মতগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো হ্যাঁ, আমরা বাস্তব জগতে দেখি যে বিষয়টা একই কিন্তু এই বিষয়ে আলাদা আলাদা মত। যখন আমরা দেখি যে এই ধরনের টিভি চ্যানেল কোনো বিশ্লেষক হিসেবে আসছে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আসছেন, কিন্তু প্রচন্ড চেঁচামেচি সূত্রপাত হয়ে যায়, ফলে কি সংশয়ের সূত্রপাত হয়। হ্যাঁ, মানে কোনটাকে মানবো, কোনটাকে বিশ্বাস করব, একটাই বিষয় কিন্তু বিভিন্ন ব্যক্তি আলাদা আলাদা মত দিচ্ছেন, ফলে কি হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে একটা সংশয়ের সূত্রপাত হচ্ছে। মানে পাইরোবাদীরা বিষয়টাকে ব্যাখ্যা করছেন, এটা হচ্ছে বাস্তব বিষয় সংক্রান্ত সংশয়। দেখা যায় যে কোন ব্যক্তি অবস্থায় মত, তিনি যখন অসুস্থ থাকছেন তখন ওই বিষয়েই তিনি হয়তো একটা অন্য মত বলছেন। সুস্থ অবস্থায় তার একরকম মত ছিল, আবার তিনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন তখন তার হয়তো একটা অন্য মত চলে আসছে। আবার দেখ, একই ব্যক্তি সুদিন
দুর্দিনে আর একরকম মত দিচ্ছেন। তিনি যখন ভালো থাকছেন তখন তার মতামতটা একরকম, যখন তিনি খারাপ অবস্থায় থাকছেন তখন হয়তো তার মতামতটা আর একরকম। খারাপ অবস্থায় মানে কি, মানে হচ্ছে তার পরিস্থিতিটা তখন হয়তো ভালো, আর কোনো বিষয়ে মতামত জিজ্ঞেস করে তিনি হয়তো সেটা একটু অন্যভাবে সেই মতামত দিচ্ছেন, আবার তিনি যখন খুব ভালো অবস্থায় থাকছেন তখন কোনো বিষয়ে তিনি একটু অন্যভাবে মতামত দিচ্ছেন। তার মানে কি, তার মানে এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে এই জাগতিক বিষয়ে বা বস্তুস্থিতি সংক্রান্ত বিষয়ে বা বাস্তব বিষয়ে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মতামতটা মানে মানুষের যে মতামত, সেই মতামতগুলো প্রত্যেকেরই মতামত, ইভেন অন্য অন্য সময়ে দেওয়া মতামত আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে। ফলে এই ধরনের পাইরোবাদীরা কি মনে করবেন, পাইরোবাদীরা কি বলবেন, বলবেন যে কোনোভাবেই বাস্তব ব্যাপারে কোনো সঠিক জ্ঞান বা কোনো অর্জন করা। এখন হিউম কি বলবেন, হিউম এই বিষয়ে কি বলবেন, হিউম বলবেন যে বাস্তব বিষয়ে কখনোই মানে মানে কি বলবো, মানে কখনোই মানে সংশয়ের চেষ্টা করেননি। হিউম বলবেন যে বাস্তব মানে ব্যাপার সংক্রান্ত বিষয়ে সংশয় করা মানে হচ্ছে যে কোনো সমাজের কোনো কল্যাণ সাধন না করা, সোজা কথা। কারণ এই ধরনের সংশয় কি হচ্ছে, এই ধরনের সংশয়বাদে কুফল বাড়বে, কোনো সুফল আসবে না। হ্যাঁ, যদি বলা হয় যে আমি বাস্তব বিষয়ে সবসময় সংশয় পোষণ করব, কারণ কি, কারণ একই লোক আলাদা সময় আলাদা আলাদা মতামত দেয়, আলাদা সময় আলাদা আলাদা মতামত দেয়, একই বিষয় আলাদা আলাদা মতামত দেয় একই বিষয়। সেই জন্য আমি কোনো একটা বিষয়ে আমি সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না বা প্রকৃত সত্যটাকে আমি জানতে পারছি না। ফলে বাস্তব বিষয়ে আমি কখনোই বিশ্বাস করতে পারি না, সবসময় একটা সংশয় থেকে যাচ্ছে। যে এরকম হলে তো পাইরোবাদকে মানাই যায় না, বা পাইরোবাদ মানে বলছে যে বাস্তব ব্যাপার সংক্রান্ত বিষয়ে আমি সংশয় পোষণ করব, তখন এই ধরনের কথা, এই কথাটা বলার মানে হচ্ছে জগতের অকল্যাণ করা। হিউম বলতে চাইছেন যে পাইরোবাদে এই ক্ষেত্রে কোনো স্থায়ী সুফল পাওয়া যায় না, এবং হিউম কখনোই মানে সবসময় বলবে ফল সংশয়। হ্যাঁ, বলেছেন আর কি, হিউম বলেছেন যে মানে এইরকম ভাবে সংশয় করার ফলে মানে হিউম পাইরোবাদীদের মানে হিউম বলতে চাইছেন যে মানে কিছুতে সংশয় করেন তাহলে এর দ্বারা তো কখনোই জগতের কোনো কল্যাণ হতে পারে না, এবং এর ফলে মানে তাদের সংশয়টা সর্বগ্রাসী সংশয়ে পরিণত হবে, এবং এর ফলে কি হবে না, কোনো সত্য অনুসন্ধান সম্ভব হবে না। এবং আমরা তার ফলে মানুষের কোনো মানে কি বলবো, কাজ করার ইচ্ছেও থাকবে না, দার্শনিকদের কোনো দর্শন আলোচনার ইচ্ছেও থাকবে না। কারণ কি, আলটিমেটলি তো কিছুই পাবো না আমরা, কারণ আলটিমেটলি তো আমরা সংশয় করব। যদি সবকিছুতে আমরা সংশয় করি তাহলে দার্শনিক অনুসন্ধানটা কি করতে করছি, দার্শনিক চর্চার কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, ফলে সবটাই যেন একটা সর্বগ্রাসী সংশয়ে পরিণত হবে, ফলে এর থেকে কোনো মানে সুফল পাওয়া যায় না। এখন পাইরোবাদ সম্বন্ধে হিউমের একটা ভ্রান্ত ধারণাও এখানে বলা হচ্ছে, যে পাইরোবাদ সম্বন্ধে হিউমের একটা ভ্রান্ত ধারণা কি না, হিউম মনে করেছেন পাইরোবাদী কারা সর্বগ্রাসী সংশয়বাদ
পাইরবাদী, যারা মনে করেন কোনো কিছুতেই বিশ্বাস করা যায় না, জীবনে জগতে কোনো কোনো কিছুতেই বিশ্বাস করা যায় না, কোনো কিছুতে কোনো সময়েই বিশ্বাস করা যায় না, তারাই হচ্ছেন পাইরবাদী। পাইরো বলে যিনি গ্রিক দার্শনিক ছিলেন, তিনি কোনো তত্ত্ব প্রচার করেননি। তত্ত্ব প্রচার করলে তবে তো পাইরবাদ কথাটা আসবে না, তবে তো পাইরো থেকে পাইরবাদ আসবে। যেমন আমরা পড়ছি তখন আমরা কি বলছি, ডেকার্টবাদ বা ডেকার্টের মতবাদ। কিন্তু পাইরো যদি কোনো তত্ত্বই না প্রচার করে থাকেন, তাহলে পাইরবাদ কথাটা আসছে না। তাহলে ওখানে একটা হিউমের কোথাও না কোথাও একটা ভুল হয়েছে। তো সেই ধারণাটা এইটা যে পাইরো এক বলে একজন, এবং তিনি মনে করতেন যে দার্শনিকদের কাজ হচ্ছে শুধু শুধু তুমি অনুসন্ধান করো। একজন বিজ্ঞানী যেরকম অনুসন্ধান করেন, তুমিও সেরকম অনুসন্ধান করো। হ্যাঁ, জগৎ এবং জীবনের প্রকৃত তুমি দার্শনিক হিসেবে তুমি জগৎ এবং তুমি শুধু অনুসন্ধান করে যাও, কিন্তু কোনো মীমাংসায় এসো না। কেমন? তাহলে পাইরবাদ মানে পাইরো যিনি, তিনি এইরকম তার মত মানে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা এটাই ছিল। পরবর্তীকালে আর একটা মতবাদ যেটা হচ্ছে সফিজম। সফিজম, তো সেই সফিজমের সাথে বিভ্রান্তির ফলে পাইরবাদের মূল অর্থটা পাল্টে যায়। তখন ওই সফিজমের জায়গায় সেটা হয়ে যায় পাইরোইজম, জায়গায় পাইরো, হ্যাঁ, বা পাইরোবাদ হয়ে গেল, যেটা হয়ে গেল পাইরোদের মতবাদ বা পাইরোবাদ। তাহলে কি হলো, আমাদের মূল অর্থ পাল্টে গেল। বিশ্বাস করা যায় না, সকল কিছুতেই সংশয় করতে হবে, এবং মানে শেষ পর্যন্ত সমস্ত কিছুতেই আমাকে সংশয় করে যেতে হবে। ফলে আমি সত্যে পৌঁছবো কি করে, শেষ পর্যন্ত আমি সংশয় করি, তাহলে হচ্ছে পাইরোবাদ। এবং হিউম এই ধরনের মতবাদকে আসলে, যেটা আসলে হয়তো সফিস্টদের মতবাদ, সেটাকে হিউম পাইরো যিনি তার মতবাদ বলে হিউম এখানে একটা ভুল করেছেন। সফিজম হয়ে গেছে ইজম, হ্যাঁ, ফলে হিউম এখানে একটা হিউম পাইরোবাদ বলতে যেটা বুঝেছেন বা
আমার কথা শোনা যাচ্ছে না মাঝখানে কেটে গেছিল? ম্যাম মাঝখানে মেয়েরা আমার মাঝখানে কথা কিছু শোনা জায়গায় যাচ্ছে না শুনতে মাঝখানে কেটে পাচ্ছিলাম গেছিল? না। হ্যাঁ ম্যাম মাঝখানে কেটে গেছিল। আচ্ছা, মাঝখানে কেটে গেছিল, হ্যাঁ হ্যাঁ। কতটা অবধি শোনা গেছে? পাইরোবাদ নিয়েই আলোচনা করছি। পাইরোবাদী কারা? যারা একটা বিধ্বংসী মতবাদে বিশ্বাসী এবং যারা মনে করছেন যে কোনো কিছুতেই বিশ্বাস করা যায় না, সকল কিছুতেই সংশয় করতে হবে এবং কোনোভাবেই কোনো সত্যে মানে প্রকৃত সত্যে পৌঁছানো সম্ভব নয়। তাই তো? এই অবধি শোনা গেছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আসছি মানে হিউমের যে সংশয়বাদ সেইখানে আসছি। এখন পাইরোবাদীদের তো হিউম সমালোচনা করেছেন, কিন্তু হিউমের যা স্বভাব আমরা জানি যে হিউম পাইরোবাদীদের সমালোচনা করলেও পাইরোবাদীদের ওই যে সংশয় মানে সমস্ত কিছুতে যে সংশয় করা, অর্থাৎ কোনো কিছুকেই যে বিনা বিচারে মেনে না নেওয়া, এই জায়গাটাকে কিন্তু হিউম আবার সাপোর্টও করছেন। কেমন? অর্থাৎ পাইরোবাদীদের ভালো জায়গাটাকে হিউম কিন্তু কোথাও না কোথাও গ্রহণও করছেন। তিনি সম্পূর্ণভাবে পাইরোবাদীদের যে মানে নস্যাৎ করে দিচ্ছেন তা কিন্তু না, হিউম কখনোই তা করেন না। সবসময় তিনি যার যেটা ভালো কিন্তু তিনি সেটা সবসময় গ্রহণ করেছেন। তো পাইরোবাদীদেরও ওই মানে যে বিধ্বংসী সংশয় তাকে তিনি নিশ্চয়ই অস্বীকার করেছেন, কারণ কি তারা সকল কিছুতে সংশয় করেছেন। কিন্তু পাইরোবাদীরাই যে কোনো মানে বিনা বিচারে কোনো কিছুকেই মেনে নেননি, এই জায়গাটাকে হিউম আবার শ্রদ্ধার চোখেও দেখেছেন। হ্যাঁ, তো হিউম বলছেন যে পাইরোবাদীদের এই জায়গাটার মধ্যে কিছু অংশেও থাকতো, তাহলে পণ্ডিতরা অনেক বেশি বিনয়ী হতে পারতো। ও ম্যাম পণ্ডিত কারা কথা হিউমের ভালো মতে? শোনা যাচ্ছে না। হিউমের মতে পণ্ডিত হচ্ছে, আচ্ছা কেউ কি শুনতে পাচ্ছে না? এখন তো আমার মনে হচ্ছে কানেকশন আবার ঠিক আছে। হ্যাঁ পরে ম্যাম রেকর্ডিং শোনা শুনে নেওয়া যাবে। কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে? হ্যাঁ ম্যাম, মাঝে মাঝে ঠিকঠাক হচ্ছে আবার মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, আসলে আজকে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বাবা, কি করব। আজকে তো অনেকক্ষণ থেকে এই প্রবলেমই হয়ে চলেছে। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং তো থাকবেই, ওটা শুনে নিলেই হবে আশা করি। হ্যাঁ, আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে পাইরোবাদী দের মানে ভালো জায়গাটা হিউম কিন্তু আবার নিচ্ছেনও। সেই জায়গাটা কোনটা? যে পাইরোবাদীরা কোনো কিছুকেই বিনা বিচারে মেনে নেননি, এই জায়গাটা কিন্তু হিউম গ্রহণ করেছেন। সে এবং হিউম বলছেন যে পণ্ডিতদের মধ্যে এই জায়গাটা যদি কিছু অংশেও থাকতো, তাহলে পণ্ডিতরা কিন্তু অনেক বেশি বিনয়ী হতে পারতো। কারণ পণ্ডিতদের সব, হিউমের মতে পণ্ডিতরা কিরকম হন? তারা নিজেরা অনেক খাটেন, তারা নিজেরা মানে ক্লান্তিহীন ভাবে কোনো কিছুর কে অনুসন্ধান করেন। হ্যাঁ, তারা যখন কোনো কিছু অনুসন্ধান করছেন তখন সেখানে মানে ক্লান্তিহীন ভাবেই তারা সেই অনুসন্ধান করছেন। পণ্ডিত মানে এখানে বড় বড় বিজ্ঞানী, হ্যাঁ বড় বড় মানে দার্শনিক, তাদেরকে হিউম পণ্ডিত বলবেন। তো হিউম বলছেন যে এই ধরনের দার্শনিক বিজ্ঞানী, এই যে যারা পণ্ডিত, হ্যাঁ মানে যারা মানে সাধারণ মানুষের থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক কিছু যারা জানেন, হ্যাঁ এবং যারা অনুসন্ধান কার্যে লিপ্ত থাকেন, হ্যাঁ কোনো বিষয়কে তারা অনুসন্ধান করেন এবং সেখানে অনুসন্ধান করে তারা সেই বিষয়কে তারা অনেক সময় আবিষ্কারও করেন, হ্যাঁ অনেক কিছু তারা আবিষ্কারও করছেন। কিন্তু দেখা যায় তারা কিন্তু কি হচ্ছে, তাদের ভেতরে যেটা থাকছে সেটা হচ্ছে তারা বিনয়ী হচ্ছেন না। হ্যাঁ, তারা মানে তারা মনে করছেন তারা অহংকারী হয়ে পড়ছেন এবং তারা অনেক সময় অনেক কিছুকেই তারা বিনা বিচারে গ্রহণ করে নিচ্ছেন, মানে আগে থেকেই তারা পূর্বস্বীকৃত সত্য বলে তারা ধরে নিচ্ছেন। হ্যাঁ, তো পণ্ডিতদের এই বিষয়টা হিউম কিন্তু মানে ইন্ডিকেট করছেন। হিউম বলছেন যে পণ্ডিতরা অনেক কিছুকেই আগে থেকে বিনা বিচারে ধরে নিচ্ছেন, তারা মনে করছেন যে এই এই বিষয়ে সংশয়ের কোনো প্রয়োজনই নেই, এগুলো তো চিরাচরিত সত্য, এতে আবার মানে একে আবার কেন সংশয় করতে যাব। হ্যাঁ, অনেক কিছুকে তারা বিনা বিচারে ধরে নিচ্ছেন, বিনা বিচারে আগে থেকে তারা স্বীকার করে নিচ্ছেন এবং তারা
মুক্তমনা হতে পারছেন না। মুক্তমনা মানে কি? মানে হচ্ছে তারা ওপেন মাইন্ডেড হতে পারছেন না, তারা সংকীর্ণ হয়ে থাকছেন। কেন? কারণ তারা মনে করছেন যে তারা যে মতটা বলছেন বা তারা যে মানে মানে তাদের যে বক্তব্য সেটাই শেষ কথা। হ্যাঁ, বা সেটার ওপরে কোনো বক্তব্য হয় না, বা অন্যের বক্তব্য তারা শুনতেও রাজি হন না। এরকমও পণ্ডিত থাকেন যারা অন্যের বক্তব্য শুনতেও রাজি হন না। তারা মনে করেন যে আমি যেটা বলবো সেটাই ঠিক কথা, সেটাই ঠিক, আর অন্যের বাকিদের বক্তব্য ভুল। তার মানে কি, অন্যের বক্তব্যের মধ্যেও যে কিছু ভালো জায়গা থাকতে পারে সেই জায়গাটা তারা কিছুতেই তারা মানে নিতে পারেন না। হ্যাঁ, তো হিউম হিউম বলছেন যে এইখানেই পণ্ডিতদের লিমিটেশন বা পণ্ডিতদের সীমাবদ্ধতা চলে আসছে। কারণ পণ্ডিতরা কি করছেন? পণ্ডিতরা কিন্তু যেটা করছেন সেটা হচ্ছে যে মানে নিজেরা নিশ্চয়ই অনেক বেশি গবেষণা করছেন, তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি জ্ঞানী, তারা মানে নিরলস প্রয়াস করছেন কোনো একটা বিষয় গবেষণা করার জন্য, তারা ক্লান্তিহীনভাবে প্রয়াস করছেন। সেই জায়গায় নিশ্চয়ই তাদেরকে আমরা মানে হিউম মনে করছেন যে সেই জায়গায় নিশ্চয়ই আমরা পণ্ডিতদের অনেক মানে ভালো বলবো বা পণ্ডিতদের অনেক প্রশংসা করব বা তাদেরকে অনেক শ্রদ্ধা করব। কিন্তু পণ্ডিতদের সেই জায়গাটা মেনে নেওয়া যায় না যেখানে তারা মনে করছেন যে তাদের মতটাই শেষ কথা, তাদের মতটাই সত্য, বাকিদের মতগুলো মিথ্যে। হ্যাঁ, বা তারা কোনো কোনো জায়গায় তারা বিনা বিচারেই অনেক কিছুকে স্বীকার করে নিচ্ছেন। হ্যাঁ, মানে মানে পূর্ব স্বীকৃত হিসাবে তারা অনেক কিছুকেই আগে থেকেই পূর্ব স্বীকৃত সত্য হিসাবে স্বীকার করে নিচ্ছেন। বা তারা মানে মুক্ত মনস্ক হতে পারছেন না, তারা ওপেন মাইন্ডেড হতে পারছেন না। হ্যাঁ, এবং তাছাড়া তারা এমনই দুর্বোধ্য মানে এবং জটিল বিষয় নিয়ে গবেষণা করছেন যার ফলে তাদের মধ্যে অনেক সময় অনেক ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে, মানে অনেক কি বলবো, অনেক বিষণ্ণতা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফলে আমরা তাদের অনেক সময় বিষণ্ণ পণ্ডিত বলতে পারি। হ্যাঁ, তাদের মধ্যে অনেক বিষণ্ণতা দেখা যায়, কারণ কি তারা এতই জটিল আর দুর্বোধ্য বিষয় আলোচনা করেন যা কিন্তু সাধারণ মানুষের বোধের অগম্য, এবং তারা সেই নিয়েই আলোচনা করতে থাকেন, সেই নিয়েই আলোচনায় ব্যাপৃত থাকেন, সেই নিয়েই তারা গবেষণা করতে থাকেন। তো হিউম বলছেন যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু মানে মুশকিল এইটাই যে পণ্ডিতদের মধ্যে একটা এক ধরনের বিষণ্ণতা দেখা দেবে। তাছাড়া তারা তো ওপেন মাইন্ডেড নন, তারা মনে করেন তাদের মতটাই একমাত্র সত্য আর অন্যদের মতটা মিথ্যে। হ্যাঁ, তো পণ্ডিতদের এই জায়গাটাকে হিউম সমালোচনাও করছেন। হ্যাঁ, এবং তারা হিউম এইভাবে বলছেন যে পণ্ডিতদের মধ্যে ওই পাইরোবাদের যদি কিছু অংশ একটু থাকতো তাহলে কিন্তু পণ্ডিতরা অনেক বেশি ওপেন মাইন্ডেড হতে পারতো, কিন্তু পণ্ডিতরা সেটা নন, কারণ পাইরোবাদীদের কোনো অংশই পণ্ডিতদের মধ্যে নেই। তো হিউম ওই জন্য মানে সতর্ক করে দিচ্ছেন যে আমাদের মানে দার্শনিক হওয়ার আগে আমাদের দরকার, আমাদের মানুষ হওয়া দরকার। হ্যাঁ, আগে তুমি মানুষ হও, তারপরে তুমি একজন দার্শনিক হও। এটাই হচ্ছে মানে হিউমের সব থেকে বড় কথা, যে আগে তুমি একজন মানুষ হও, সবার আগে জানো যে মানুষ। তো মানুষ হিসেবে তোমাকে তো বিনয়ী হতেই হবে, তোমাকে অন্যের মতকেও গ্রহণ করতে শিখতে হবে। আমি শুধু আমার মতকেই বলবো, আমার মতই শেষ কথা, আমার মতটাই সত্য, এইরকম হলে তুমি বড়জোর পণ্ডিত হতে পারলে কিন্তু তুমি মানুষ হতে পারলে না। হ্যাঁ, তুমি প্রকৃত যদি তোমাকে মানুষ হতে হয় তো তাহলে তোমাকে বিনয়ী হতে হবে এবং অন্যের মতটাকেও সহ্য করার তোমার ক্ষমতা থাকতে হবে। তো হিউম এই ক্ষেত্রেই বলেছেন যে মানে দার্শনিক হও, কিন্তু ভুলে যেও না, সবার আগে মানে এটা ভুলে যেও না যে সবার আগে তুমি একজন মানুষ। হ্যাঁ, তার মানে কি, তার মানেই এটা যে মানে আগে মানুষ হও, তারপরে দার্শনিক হও, তারপরে বিজ্ঞানী হও, তারপরে অন্য কিছু হও, কিন্তু আগে তো মানুষ হও। তাই না? তো মানুষ হতে হিউম এটাই মানে শেখাচ্ছেন আমাদের যে আগে মানুষ হও। তো মানুষ হবার জন্য মানে মানুষ হতে গেলে কি গুণ প্রয়োজন? এই গুণগুলো প্রয়োজন যে একজন মানুষ কি হবেন, একজন মানুষ হবেন বিনয়ী। হ্যাঁ, একজন মানুষ হবেন পরমত সহিষ্ণু। হ্যাঁ, মানুষ মানেই তো মানে এই গুণগুলো তো তার থাকতেই লাগে। এবং তিনি যে বিজ্ঞান বা যে দর্শন চর্চাই করুন না কেন, তা অবশ্যই হওয়া হওয়া উচিত মাটির কাছাকাছি, মানে সাধারণ মানুষের বোধের উপযোগী দর্শন। হ্যাঁ, মানে সাধারণ মানুষের বোধগম্যের অতীত এমন জটিল এবং গূঢ় দর্শন যদি তুমি চর্চা করো তাহলে তোমার সেই দর্শন একদিন হারিয়ে যাবে, যেটা হিউম প্রথম চ্যাপ্টারেও এইখানেই আমরা দেখছি। প্রথম চ্যাপ্টারের সঙ্গে এই লাস্ট চ্যাপ্টারের একটা মিল, একটা লিঙ্ক রয়েছে, যেটা আমি যখন প্রথম হিউম পড়ানো শুরু করেছিলাম আমি বলেছিলাম বলে আমার মনে হয় যে মেয়েদের হয়তো একটু মনে পড়বে। প্রথম চ্যাপ্টারের সঙ্গে লাস্ট চ্যাপ্টারের এই জায়গায় একটা লিঙ্ক রয়েছে যে
হিউম যেভাবে দার্শনিক আলোচনা শুরু করেছেন এবং যেভাবে শেষ করছেন তার এনকোয়ারি গ্রন্থকে, মানে গ্রন্থে যেভাবে তিনি লাস্ট চ্যাপ্টারে যা যা তিনি বলার চেষ্টা করছেন তার তার সঙ্গে কিন্তু তার প্রথম চ্যাপ্টারে বলার ওই জায়গাটার অবশ্যই মিল রয়েছে। এবং হিউম বলছেন যে মানে এমন তুমি জটিল এবং এমন তুমি গূঢ় দর্শন চর্চা করতে যেও না যে জটিল আর গূঢ় দর্শনের মধ্যে কিন্তু শুধু ওই মানে ওই ঈশ্বর আত্মা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে বর্তমান থাকবে, মানে যেটাকে বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয় যে আলোচনা, হিউম বলছেন যে সেই বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়ের আলোচনা কিন্তু আবার দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে অপযুক্তি, মানে নেগেটিভ বা খারাপ যুক্তি, আর আরেকটা হচ্ছে পজিটিভ যুক্তি বা যেটাকে হিউম বলছেন যে ভালো যুক্তি। হ্যাঁ, তো হিউম বলছেন যে অপযুক্তি সেইগুলো যেগুলো আমাদের জ্ঞানের সীমার বাইরে, সোজা কথা। তো আমাদের যা জ্ঞানের সীমার বাইরে ওই ঈশ্বর আত্মা ইত্যাদি সংক্রান্ত আলোচনা, সেই আলোচনা আমি কেন করতে যাব? ওই আলোচনা তো ইভেন যে বইতে থাকবে আমি সেই বইকেও আগুনে আহুতি দিতে বলবো, আমি বলবো সেই বইকেও, সেই গ্রন্থকেও তুমি অগ্নিতে আহুতি দাও। তো ওই ধরনের আলোচনা করার তো কোনো মানেই হয় না। কিন্তু ওইটাও বিমূর্ত যুক্তি সংক্রান্ত আলোচনা, ওইটাও বিমূর্ত যুক্তি সংক্রান্ত আলোচনার মধ্যেই পড়ছে, কারণ ঈশ্বর আত্মা সংক্রান্ত আলোচনা তো কোনো কংক্রিট আলোচনা নয়, ফলে ওটা বিমূর্ত যুক্তির পর্যায়েই পড়ছে। কিন্তু হিউম আমাদের স্ট্রিক্টলি বারণ করে দিচ্ছেন যে এই ধরনের আলোচনা কিন্তু তুমি একজন দার্শনিক হিসেবে তোমার করার কথা নয়। এবং ইভেন কারণ এই ধরনের আলোচনায় তো তুমি কোনো যুক্তি দিতে পারবে না, আর দার্শনিক মানে কি তোমাকে যুক্তি দিয়ে বিচার দিয়ে বিষয়টাকে বোঝাতে হবে অন্যের কাছে। কারণ কি তুমি যুক্তি দিতে পারবে না, তার তার প্রধান কারণ হচ্ছে এই ধরনের বিষয় তোমার জ্ঞানের সীমার বাইরে, সোজা কথা। তার যা জ্ঞানের সীমার বাইরে তুমি তোমার সীমাকে বোঝো, এটা আমাদের হিউম শিখিয়েছেন যে তুমি তোমার সীমাকে বোঝার চেষ্টা করো। এবং এটা পণ্ডিতদেরও হিউম এটাকে নক করছেন, পণ্ডিতদের কাছেও হিউম এটা বলার চেষ্টা করছেন যে হে পণ্ডিতগণ, তোমরা নিজেদের জ্ঞানের সীমা একটু বোঝার চেষ্টা করো, কি বিষয় আলোচনা তোমাদের করতে লাগে আর কি বিষয় আলোচনা তোমাদের করার কথা নয় সেগুলো তোমরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো বিমূর্ত যুক্তি সংক্রান্ত আলোচনা করতে গিয়ে তুমি এমন কিছু আলোচনা করো না যেগুলো শুধু অন্ধবিশ্বাস আর কুসংস্কারেরই জন্ম দেয়। হ্যাঁ, তো এই ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কারের জন্ম দেওয়া যে বিষয়গুলো, ধর্মের আলোচনা ইত্যাদি যে আলোচনা, এই ধরনের আলোচনা হিউম একেবারেই করতে বারণ করছেন এবং এই ধরনের আলোচনাকে হিউম একেবারে নিরর্থক বলে তিনি বর্জন করছেন। এখন পণ্ডিতেরা তাহলে বিমূর্ত যুক্তি সংক্রান্ত আলোচনা করবেন, তারা সেখানে কি আলোচনা করবেন? হিউম বলছেন তুমি পরিমাণ নিয়ে আলোচনা করো, তুমি সংখ্যা নিয়ে আলোচনা করো, মানে দেশকাল নিয়ে আলোচনা করো, সংখ্যা মানে গণিতের বিষয়গুলো নিয়ে তুমি আলোচনা করো, সেগুলোও তো বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়। হ্যাঁ, সেগুলোও তো মানে মানে বাস্তবে সেগুলোকে আমরা ধরতে ছুতে পারি না, তাহলে সেগুলো বিমূর্ত হয়ে গেল। বিমূর্ত মানে কি? মানে যেগুলো মূর্ত নয় সেই সমস্ত বিষয়। তো সেখানে তুমি পরিমাণ নিয়ে আলোচনা করো, দেশকাল নিয়ে আলোচনা করো, সেখানে তুমি সংখ্যা নিয়ে আলোচনা করো, কেউ তোমাকে বারণ করবে না, এই সমস্ত নিয়ে তুমি আলোচনা করো। কিন্তু আলোচনা করতে 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 তুমি ওই নিয়েই শুধু ব্যাপৃত থেকো না, তাহলে তো তোমাকে বিষণ্ণতার জন্ম দেবে। হ্যাঁ, ফলে তুমি মানে এমনও আলোচনা, মানে ওই ধরনের আলোচনা করতে করতে এমনও জায়গায় চলে যেও না যেখানে তুমি শুধুই ওই ধরনের আলোচনা করছো এবং বাস্তব যুক্তি সংক্রান্ত কোনো আলোচনাই তুমি করছো না, সেটাও করলে তোমার চলবে না। ফলে বাস্তব যুক্তির বিষয়েও তোমাকে আলোচনা করতে হবে। তুমি একজন দার্শনিক হিসেবে তোমাকে বাস্তব বিষয়েও আলোচনা করতে হবে। তুমি বাস্তব বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র বিমূর্ত বিষয়েরই আলোচনা করবে, তাহলে কিন্তু তোমার ভেতরে একটা বিষণ্ণতার জন্ম হবে। হ্যাঁ, এবং যেটা কিন্তু তোমাকেই আসলে একটা নেগেটিভ জায়গায় নিয়ে যাবে এবং সমাজের জন্য যেটা মঙ্গলকারী হবে না। তো হিউম এইভাবে আমাদের মানে শিখাচ্ছেন যে কি আলোচনা করা উচিত এবং কি ধরনের আলোচনা করা উচিত নয়, কি ধরনের বিষয় নিয়ে আমাদের গবেষণা করা উচিত, কি ধরনের বিষয় নিয়ে আমাদের গবেষণা করা উচিত নয়। ইভেন তিনি পণ্ডিতদেরও তিনি মানে বলছেন যে পণ্ডিত তোমাদেরও মানে উচিত এটা, মানে এই ধরনেরই আলোচনা করা, যে আলোচনাগুলো এবং ইভেন এমন ধরনেরই তোমার দর্শন আলোচনা করা উচিত যে দর্শনটা হচ্ছে মাটির কাছাকাছি, মানুষের কাছাকাছি দর্শন, অর্থাৎ যে দর্শন চর্চার বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে, তোমার সেই দর্শন চর্চাই করা উচিত বলে হিউম মনে করছেন। এবার আসছি যে জায়গাটা, যে আগের দিন যখন আমি কুইজ নিচ্ছিলাম তখন এই জায়গাটা এসে মেয়েরা একটু থেমেছিল, উত্তর তারা দিয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হলো যেন একটু থেমেছে, হয়তো এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। সেটা হচ্ছে যে হিউম তার সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বলে বর্ণনা করেন কেন।
এখন হিউম তার নিজের সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বলছেন। হিউম কোন জায়গায় সংশয়কে স্বীকার করছেন আর কোন জায়গায় সংশয়কে স্বীকার করছেন না। তাত্ত্বিক বিষয়ে সংশয় স্বীকার করছেন, বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়ে হিউম সংশয় স্বীকার করছেন, কিন্তু বাস্তব বিষয়ে বা বাস্তব যুক্তি সংক্রান্ত বিষয়ে হিউম কোনো প্রকার কোনো সংশয় স্বীকার করছেন না। তাহলে হিউম কোথায় সংশয় স্বীকার করছেন? তাত্ত্বিক বিষয়ে সংশয় স্বীকার করছেন, কিন্তু বাস্তব বিষয় নয়। তাত্ত্বিক বিষয় কোনটা? ওই বিমূঢ় যুক্তি সংক্রান্ত বিষয়টাকে তাত্ত্বিক বিষয় বলা যেতে পারে। তাহলে তাত্ত্বিক বিষয়ে হিউম সংশয়কে অনুমোদন করছেন, কিন্তু বাস্তব বিষয়ে হিউম সংশয় অনুমোদন করছেন না। হ্যাঁ, এবং আহ এবং হিউম তার সংশয়কে একাডেমিক্যাল সংশয়বাদ বলে যে বর্ণনা করছেন, বলা হচ্ছে যে তার অন্য একটা কারণ আছে বা অন্য একটা হেতু আছে। সেটা কি? একাডেমিক্স হচ্ছে একটা প্রাচীন দর্শন সম্প্রদায়ের নাম। হিউম তিনটে দার্শনিক সম্প্রদায়ের কথা বলেছেন যখন তিনি পাইরবাদ আলোচনা করেছেন। সেটা কি না, সেটা হচ্ছে দ্য ডগম্যাটিক, দ্য একাডেমিক, আর হচ্ছে দ্য স্কেপটিক। আচ্ছা, এটা হিউম আলোচনা করে গিয়ে বলছেন না, এটা হচ্ছে সেক্সটাস এম্পিরিকাস পাইরবাদ আলোচনা করতে গিয়ে তিনটি দার্শনিক সম্প্রদায়ের কথা বলেছেন। সেক্সটাস এম্পিরিকাস বলে একজন, তিনি পাইরবাদ আলোচনা করতে গিয়ে তিনি কি করেছেন না, তিনটি দার্শনিক সম্প্রদায়ের কথা বলেছেন। কি কি? দ্য ডগম্যাটিক, দ্য একাডেমিক, আর হচ্ছে দ্য স্কেপটিক। ডগম্যাটিকরা দাবি করেন কি? ডগম্যাটিকরা দাবি করছেন যে জ্ঞান অর্জিত হয়েছে বা অর্জন করা সম্ভব। একাডেমিকদের মতে কি না, সত্য জ্ঞান অর্জন করা কখনোই সম্ভব নয়। তাহলে ডগম্যাটিকরা দাবি কি করছেন না, জ্ঞান অর্জিত হয়ে গেছে বা অর্জন করা সম্ভব, মানে জ্ঞানকে পাওয়া সম্ভব, অর্থাৎ সত্যকে পাওয়া সম্ভব, জ্ঞানকে জানা সম্ভব। তাহলে ডগম্যাটিকদের মতো হিউম নিশ্চয়ই বলবেন না। তাহলে হিউম কাদের মতো বলছেন? একাডেমিকরা কি বলছেন দেখি। একাডেমিকরা বলছেন সত্য বা জ্ঞান অর্জন করা সম্ভব নয়, এইটা বলছেন। কিন্তু হিউম তো সেটাও পুরোপুরি বলেননি। হিউম সংশয়কে অনুমোদন করেছেন ঠিকই, কিন্তু তিনি আসলে তার সংশয়, তার যে সংশয়বাদ, হিউমের যে সংশয়বাদ, সেই সংশয়বাদ হিউম কি করেছেন, একটা জায়গায় তিনি সংশয় করেছেন আর একটা জায়গায় তিনি সংশয় করেননি। তিনি বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয় বা তাত্ত্বিক বিষয়ে সংশয় করেছেন, কিন্তু তিনি বাস্তব বিষয়ে তিনি সংশয় করেননি, বা বস্তুস্থিতি সংক্রান্ত বিষয়ে তিনি সংশয় করেননি। হ্যাঁ, ফলে এবং আমরা জানি যে হিউমের দর্শনের বেশিরভাগ আলোচনাই ওই বস্তুস্থিতি সংক্রান্ত বিষয়। ওই বস্তুস্থিতি সংক্রান্ত বিষয়েরই ভিত্তি হচ্ছে কি না, ওই কার্যকারণ সম্বন্ধ, আমরা এগুলো জানি। হ্যাঁ, ফলে ওই জায়গায় তিনি মোটেই সংশয় করেননি, এবং ওই বস্তুস্থিতি সংক্রান্ত বিষয়কে আমরা কিভাবে জানি, কার্যকারণের মাধ্যমে জানি, সেই নিয়ে তিনি বিশদ আলোচনা করেছেন। ফলে ওই জায়গায় তিনি মোটেই সংশয় করেননি। তার সংশয়টা হচ্ছে তাত্ত্বিক বিষয় বা বিমূর্ত বিষয়। হ্যাঁ, তো হিউম বলছেন কি, তাহলে হ্যাঁ, একাডেমিকদের মতে কি না, সত্য বা জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আর স্কেপটিক সম্প্রদায়ের দার্শনিকদের কি মত? তাদের মত হচ্ছে আমাদের কাজ হলো সত্য অনুসন্ধান করা। কোন মত সম্বন্ধে তারা বলেন যে মতটি সত্য এই কথাও বলা যায় না, মতটি মিথ্যা এই কথাও বলা উচিত নয়। এটা অনেকটা জৈনদের মতো যেন। হ্যাঁ, যে একদিক থেকে এইটা সত্য আর একদিক থেকে এক দৃষ্টিভঙ্গি থেকে এটা সত্য, তো আর এক দৃষ্টিভঙ্গি থেকে ওটা সত্য। হিউমও যেন অনেকটা জৈনদের মতো, মানে মতবাদের মতো বলছেন, বা এই যে স্কেপটিক সম্প্রদায়ের যে দার্শনিকরা, তাদের যেন, তাদেরও মতটা যেন অনেকটা এইরকম যে একদিক থেকে এইটা, একদিক থেকে মতটা সত্য হতে পারে আর একদিক থেকে মতটা মিথ্যাও হতে পারে। যে কোনো একটা মত সম্বন্ধে স্কেপটিকরা এভাবেই তাদের বক্তব্য রাখেন। তো স্কেপটিকরা মনে করেন যে আমাদের কাজ হলো মুক্ত দৃষ্টিভঙ্গিতে সত্যের অনুসন্ধান করা। তো এই যে স্কেপটিক এদের মতটা নিয়েছেন খানিকটা, একাডেমিক যারা তাদের মতটা খানিকটা নিয়েছেন, যে সত্য বা জ্ঞান অর্জন করা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, মানে অনেকটা নিয়ে মানে
এদের মতো করে হিউম যেন মনে করেছেন যে তার সংশয়বাদটা অনেকটা এদের মতের মতো বা এদের মতবাদের মতো। এইরকম মনে করে হিউম তার নিজের সংশয়বাদের নাম দিয়েছেন একাডেমিক্যাল সংশয়বাদ। হ্যাঁ, এইভাবে হিউম তার সংশয়বাদের এই নাম দিয়েছেন। আর একাডেমিক্যাল সংশয়বাদে হিউম নিজেও বলছেন যে একাডেমিক্যাল সংশয়বাদটা আসলে কিরকম সংশয়বাদ, সেটা হচ্ছে আসলে মিতবাক সংশয়বাদ। হ্যাঁ, যেখানে আমরা ওই একাডেমিক্যাল সংশয়বাদ, একাডেমিক্যাল শব্দটার অর্থ কিন্তু বাংলায় করা হচ্ছে মিতবাক সংশয়বাদ। মানে কি? মানে হচ্ছে যে আমি সমস্ত বিষয়ে সংশয় করছি তা নয়, আমি বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়ে শুধু সংশয় করছি, আবার কোনো জায়গায় আমি সংশয় আবার করছিও না, যেমন বাস্তব বিষয়ে আমি সংশয় করছি না। তো তার সংশয়বাদটা হচ্ছে মিতবাক সংশয়বাদ, অর্থাৎ যে সংশয়বাদে বিনয়ী, যে সংশয়বাদ সোজা কথায় যে সংশয়বাদ বিনয়ী, যে সংশয়বাদে অপরের মতকেও স্বীকার করা হয়। হ্যাঁ, এখন যদি এরকম প্রশ্ন আসে যে হিউমের মিতবাক সংশয়বাদ বা হিউম যে একাডেমিক্যাল সংশয়বাদ অনুমোদন করেন তার স্বরূপটা কিরকম, তখন কিন্তু এই পুরোটাই আমাদের লিখতে হবে। কিভাবে বলতে হবে বা পুরোটাই বলতে হবে, কিভাবে বলতে হবে, আমাদের বলতে হবে যে পণ্ডিত কারা, সেখান থেকে আমাদের বলতে হবে। ওই মিতবাক সংশয়বাদকে বোঝাতে গেলে প্রথমে বলতে হবে পণ্ডিত কারা। হিউম তো নিজেকেও পণ্ডিত বলতে পারতেন, কিন্তু হিউম কিন্তু বলছেন না। হিউম কিন্তু নিজেকে সবসময় পণ্ডিতদের থেকে আলাদা রাখছেন। হিউম বলছেন না না, আমি একজন দার্শনিক হলেও আমি পণ্ডিত নই। কারণ পণ্ডিতদের আচরণটা অনেকটা অদ্ভুত, কারণ পণ্ডিতরা অন্যের মতকে স্বীকারই করতে চান না, অন্যের মতকে মেনেও নিতে চান না। আবার দেখা যায় যে তারা অনেক সত্যকেই তারা বিনা বিচারে মেনে নিয়েছেন, আমি আবার সেরকমও নই। হ্যাঁ, ফলে হিউমের সংশয়বাদ বলতে গেলে ওই ওই পণ্ডিতদের মতবাদটাও বলতে হবে, এবং পণ্ডিতদের মতবাদ মানে পণ্ডিতদের বক্তব্য, মানে পণ্ডিতরা কিরকম সেটা বলতে হবে, এবং পণ্ডিতরা কি হলে ভালো হতো। হিউম বলছেন যে পণ্ডিতরা এইরকম হলে আরো ভালো হতো। কি হলে ভালো হতো? পণ্ডিতরা যদি বিনয়ী হতো তাহলে ভালো হতো। এই মিতবাক শব্দটার দ্বারা অনেকটা বিনয়টাকেও বোঝাচ্ছে। হ্যাঁ, ফলে হিউম তার মানে কি বোঝাই যাচ্ছে যে নিজের সংশয়বাদকে তিনি বিনয়ী সংশয়বাদও বলতে অ্যাকচুয়ালি চেয়েছেন। হ্যাঁ, হিউমের সংশয়বাদটা অ্যাকচুয়ালি বিনয়ী সংশয়বাদও বলা যেতে পারে। কেন বিনয়ী? কারণ তিনি কিন্তু সর্বগ্রাসী সংশয়কে মানছেন না, অর্থাৎ তিনি পাইরুবাদীদের যে সর্বগ্রাসী সংশয় তাকে তিনি মানছেন না। আবার তিনি পাইরুবাদকে পুরোপুরি অস্বীকার করেছেন তাও না, তিনি মনে করছেন সংশয় জরুরি, আমাদের জীবনে সংশয়টা জরুরি, কারণ বিনা বিচারে কোনো কিছুকেই স্বীকার করে নেওয়া ঠিক নয়, যেটা অনেক সময় পণ্ডিতরা করে থাকেন। এবার তিনি পণ্ডিতদের কথায় আসছেন, অনেক সময় পণ্ডিতরা করে থাকেন, পণ্ডিতরা বিনা বিচারে অনেক ধরনের সত্যকে পণ্ডিতরা বিনা বিচারে স্বীকার করছেন। এবং হিউম তারপরে সেখান থেকে আসছেন মানে এই যে মিতবাক সংশয়বাদে আসছেন, এবং হিউম বলছেন যে তিনি মানে তার যে সংশয়বাদ সেই সংশয়বাদে আচ্ছা ওইখানে তিনি মিতবাক সংশয়বাদ বলতে গিয়ে এই যে দার্শনিক হও, কিন্তু সবার আগে মনে রেখো তুমি একজন মানুষ, অর্থাৎ মানে দার্শনিক হও, দার্শনিক মানেই তো তোমাকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ দিয়েই সবকিছুকে বিচার করতে হবে। হ্যাঁ, এবং তোমাকে বিনা বিচারে মানে তুমি যে সবকিছুকে মেনে নেবে তাও নয়। হ্যাঁ, তার মানে কি তোমাকে কোথাও না কোথাও সংশয়ও করতে হবে। তো হিউম মানে এই এই বিষয়গুলো রাখছেন আমাদের কাছে, এবং হিউম বলছেন যে দার্শনিক হও, নিশ্চয়ই তুমি দার্শনিক হবে, কিন্তু সবার আগে তুমি মনে রেখো তুমি একজন মানুষ। তার মানে কি তিনি তার মিতবাক সংশয়বাদ বলতে গেলে এই জায়গাটাও আসবে। আবার মিতবাক সংশয়বাদীর মধ্যে এই জায়গাটাও পড়ে যে হিউম বলছেন যে বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়ে মানে তিনি সংশয় করেছেন। হিউম বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়ে সংশয়বাদী, এবং হিউম মনে করছেন বিমূর্ত যুক্তি নিয়ে আলোচনা করো, নিশ্চয়ই পণ্ডিত তুমি বিমূর্ত যুক্তি নিয়ে আলোচনা করবে, কিন্তু বিমূর্ত যুক্তির কোন জায়গা নিয়ে তুমি আলোচনা করবে আর কোন জায়গা নিয়ে করবে না। তুমি বিমূর্ত যুক্তির সেই জায়গা নিয়ে আলোচনা তোমার করা ঠিক নয় যে জায়গা তোমার জ্ঞানের সীমার বাইরে বা আমার জ্ঞানের সীমার বাইরে, সেই জায়গা নিয়ে আলোচনা করাটা ঠিক নয়। যে জায়গা আমার জ্ঞানের সীমার মধ্যে সেই জায়গা নিয়েই তো আমি আলোচনা করব। তো বিমূর্ত যুক্তির দেশ কাল, তারপরে সংখ্যা ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, তো ইভেন সেখানে আমি সংশয়ও পোষণ করতে পারি এবং সেই জায়গা নিয়ে আমি আলোচনা করতে পারি, কিন্তু যে জায়গা আমার জ্ঞানের সীমার বাইরে সেই জায়গা নিয়ে হিউম আলোচনা করতেও বারণ করেছেন। তো মিতবাক সংশয়বাদ বলতে গেলে কিন্তু আসলে পুরো সমস্ত বিষয়গুলোকেই বলে আসতে হবে। হ্যাঁ, তারপরে হিউম নিজের সংশয়বাদকে মিতবাক সংশয়বাদ বলছেন, এবং হিউমের সংশয়বাদ মিতবাক সংশয়বাদ বা একাডেমিক্যাল সংশয়বাদ বা একাডেমিক্যাল স্কেপটিসিজম, তার সংশয়বাদ যে একাডেমিক্যাল স্কেপটিসিজম। কেন?
কারণ হিউম কি করেছেন না, তিনি তাত্ত্বিক বিষয়ে সংশয় পোষণ করেছেন, অর্থাৎ বিমূর্ত যুক্তি সংক্রান্ত বিষয়ে সংশয় পোষণ করেছেন, কিন্তু বাস্তব বিষয়ে তিনি সংশয় পোষণ করেননি। তারপরে এটাও বলতে হবে যে হিউম যে তার দর্শনকে একাডেমিক্যাল দর্শন বা একাডেমিক্যাল সংশয়বাদ বলে বর্ণনা করেছেন, তার একটা অন্য কারণ আছে। তখন ওই জায়গাগুলো বলতে হবে যে ওই ডগম্যাটিক, একাডেমিক, স্কেপটিক, এই জায়গাগুলো বলতে হবে। এবং হিউম মনে করেছেন কি ওই স্কেপটিক, ওই একাডেমিক, এদের সঙ্গে তার নিজের সংশয়বাদের কোথাও না কোথাও একটু মিল আছে, এটা হিউম মনে করেছেন। হ্যাঁ, হিউম মনে করেছেন যে নিশ্চয়ই এদের সংশয়বাদের সঙ্গে কোথাও না কোথাও মিল আছে, কারণ একাডেমিক যারা, তারা বিনা বিচারে কোনো কিছুকে মেনে নিচ্ছেন না, এবং তারা বলছেন যে কোনোভাবেই কোনো সত্য বা জ্ঞান আমাদের অর্জন করা সম্ভব নয়। হিউম পুরোপুরি সেটা বলছেন না, কিন্তু হিউম কোথাও না কোথাও এদের সাথে নিজের মিল খুঁজে পাচ্ছেন। সেই জন্যই হয়তো তিনি নিজের সংশয়বাদকে একাডেমিক্যাল সংশয়বাদ বা মিতবাক সংশয়বাদ বলছেন। এবং মনে রাখতে হবে মিতবাক সংশয়বাদের মধ্যে কিন্তু বিনয়ী কথাটাও আছে। হ্যাঁ, যে পণ্ডিত হবে তুমি, কিন্তু তুমি একজন মানে তোমাকে বিনয়ী হতে হবে সবার আগে, এই জায়গাটাও মনে রাখতে হবে। হ্যাঁ, তো মিতবাক সংশয়বাদের মধ্যে কিন্তু বা হিউম্যান যে নিজস্ব সংশয়বাদ, এইরকম যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু সেখানে এই সমস্ত জায়গাগুলো আসবে। এবং ওই জায়গা তো অবশ্যই আসবে যে দার্শনিক হও, কিন্তু সবার আগে মনে রেখো তুমি একজন মানুষ, এবং তোমার দর্শন যেন হয় সাধারণ মানুষের কাছাকাছি দর্শন। এমন তুমি দুর্বোধ্য দর্শন চর্চা করো না, বা এমন তুমি দুর্বোধ্য দর্শন রচনা করতে যেও না যে দর্শন কেউ বুঝবেই না, সাধারণ মানুষ বুঝবেই না। তাহলে ওই রকম দর্শনের কি মানে? হ্যাঁ, তাহলে তো তোমাকে একদিন লোকে ভুলে যাবে। হ্যাঁ, যেটা তিনি প্রথম চ্যাপ্টারে আমরা যেগুলো পড়েছি। তো এইভাবে আমরা দেখছি যে হিউম তার নিজের মিতবাক সংশয়বাদের কথা বলেছেন। ঠিক আছে মেয়েরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে।